এশিয়া কাপের জন্য লিটনের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। ফিরলেন সোহান, সাইফ, বাদ পড়লেন শান্ত। স্ট্যান্ড বাই মিরাজ, সৌম্য। একই টিম খেলবে নেদারল্যান্ড সিরিজে। বিসিবি নির্বাচন ঘিরে সরগরম ক্রিকেট আঙ্গন। রোববার একসঙ্গে বসতে যাচ্ছে ঢাকার সব ক্লাব। বিসিবি পরিচালক মাহবুব আনামকে ভোটের মাঠে ফেরানোর আশা। নারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু বদল করল আইসিসি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা সফরের ঝক্কি পোহাতে হবে না জ্যোতিদের। ৩ ম্যাচই ভারতে। জাতীয় সামার অ্যাথলেটিক্সে নারী ১০০ মিটার স্প্রিন্টের ফল নিয়ে বিতর্ক। বিব্রত ফেডারেশন। নানা নাটকের পর শিরিনের রাজত্বে ভাগ বসালেন সুমাইয়া। দ্রুততম মানব ইমরানুর। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। চমক রেখেই এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি। দীর্ঘদিন পর ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাঈম শেখ। ৪ জনের স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে। লিটন দাসকে অধিনায়ক রেখে ঘোষিত ১৬ সদস্যের এই স্কোয়াডই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে। মেগা ইভেন্টের আগে স্কোয়াড ঘোষণা নিয়ে নাটকের চিরায়ত রীতি ভাঙল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এশিয়া কাপের স্কোয়াড জমা দেওয়ার দিনই কোনো লুকোচুরি না করে জানিয়ে দিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কাদের নিয়ে লড়বে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে আছে চমক। শুধু নামে বড় ক্রিকেটার হলেই রাখতে হবে এমন মুখস্থ তত্ত্ব থেকেও সরে এসেছে নির্বাচক প্যানেল। গুরুত্ব দেওয়া হয়েছে টি-20 পারফরম্যান্সকে। বাদ পড়াদের তালিকায় রয়েছে একাধিক বড় নাম। কিছুদিন আগেও ৩ ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্তকে রাখা হয়নি এশিয়া কাপ দলে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে পাকিস্তান সিরিজে থাকলেও ওই সিরিজ ও টপ এন্ড টি-20-র টানা ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়েছেন নাঈম শেখও। এদিকে এশিয়া কাপের মূল দলে ঠাঁই হয়নি মেহেদী হাসান মিরাজেরও। তবে স্ট্যান্ড বাই তালিকায় আছেন ওয়ানডে ক্যাপ্টেন। স্ট্যান্ড বাই লিস্টে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ ও তানভীর ইসলামও। দীর্ঘদিন ধরেই যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া লিগ বা ফ্র্যাঞ্চাইজি আসরে রান করছেন, নেতৃত্ব দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। সবশেষ ২০২২ টি-20 বিশ্বকাপে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলে খেলেছিলেন। আরও একটা টি-20 মেগা ইভেন্টে ফিরছেন লাল সবুজের ডেরায়। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল ফিরিয়েছে সাইফ হাসানকেও। সবশেষ ২০২৩ এশিয়ান গেমসে জাতীয় দলের ব্যানারে খেলেছেন সাইফ। ক্যারিয়ারে মাত্র ৫টা আন্তর্জাতিক টি-20 খেলা ব্যাটারের সাম্প্রতিক পারফরমেন্স আহামরি নয়, তবে রয়েছে বেশ কিছু ভালো ইনিংস। ১৬ সদস্যের এই দলটাই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজে। সিলেটে ৩০ আগস্ট শুরু হবে সিরিজ। বাকি ২ ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। আর আবুধাবিতে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। গ্রুপের অন্য ২ প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচন নিয়ে সরগরম ক্লাব পাড়া। রোববার একসঙ্গে বসতে যাচ্ছে ঢাকার সব ক্লাব। জানা গেছে পরবর্তী নির্বাচন থেকে নাম সরিয়ে নেওয়া বিসিবি পরিচালক মাহবুব আনামকে আসন্ন নির্বাচনে মাঠে দেখতে চাচ্ছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। অ্যাডহক কমিটি নয়, বরং দ্রুত নির্বাচনের দাবি করা হবে সংস্থাটির পক্ষ থেকে। সময় যত ঘনিয়ে আসছে, ক্রিকেট ছাপিয়ে নির্বাচক কেন্দ্রিক আলোচনা বাড়ছে বিসিবিতে। অক্টোবরের শুরুর দিকে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। নিয়মানুযায়ী এই বোর্ডই নির্বাচন দিয়ে পরবর্তী কমিটির হাতে হস্তান্তর করার কথা দায়িত্ব। জাতীয় দলের ব্যস্ততা এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে। এ দল এখন অস্ট্রেলিয়ায় আছে নারী বিশ্বকাপ প্রস্তুতি চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। এর মাঝেই বিসিবিকে কাজ করতে হবে নির্বাচন নিয়ে। যদিও এখন পর্যন্ত বোর্ডের তোড়জোড় দেখা না গেলেও নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হবেন যারা, তারা চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। কাউন্সিলরদের সঙ্গে নিয়মিত রাখছেন যোগাযোগ। প্যানেল গঠনে বিভিন্ন পক্ষ কাজ করছেন অংশীজনদের সঙ্গে। এর মাঝে আলোচনায় দীর্ঘ ২৫ বছর ধরে বোর্ডে থাকা পরিচালক মাহবুবুল আনাম ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আসন্ন নির্বাচনে প্রার্থিতা করবেন না। তাতেই নির্বাচনের সমীকরণ ঘুরে গেছে। ধারণা করা হচ্ছিল পরিচালক হিসেবে নির্বাচিত হলে পরবর্তী সভাপতি হবেন এই বর্ষিয়ান সংগঠক। হঠাৎ কেন তিনি নাম সরিয়ে নিলেন নির্বাচন থেকে, সেটা নিয়েও আছে প্রশ্ন। কোনো চাপের কারণে কি এই সিদ্ধান্ত নিয়েছেন?
বিসিবিতে মাহবুবুল আনাম অধ্যায় একেবারে শেষ বলার সুযোগ নেই। জানা গেছে তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন মোড়, এক হয়েছে ক্লাবগুলো। রোববার ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন বসতে যাচ্ছে একসঙ্গে, যেখান থেকে সম্মিলিতভাবে অনুরোধ করা হবে মাহবুবুল আনামকে নির্বাচনে অংশ নেয়ার। গুঞ্জন উঠেছে এই বোর্ডের মেয়াদ পূর্তির পর নির্বাচন আয়োজনের জন্য গঠন করা হবে অ্যাডহক কমিটি। অনেকে আশঙ্কা করছেন এই কমিটি দীর্ঘায়িত করতে পারে নির্বাচনী প্রক্রিয়া। জানিয়ে ক্ষোভ আছে ক্লাব কর্তাদের। তাদের চাওয়া আমিনুল ইসলাম বুলবুল নির্ধারিত সময়ই দেবেন নির্বাচন, যাতে বজায় থাকে গণতান্ত্রিক ধারা। তবে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের মিটিং শেষেই জানা যাবে আদতে কোন দিকে মোড় নেয় আসন্ন বিসিবি নির্বাচনী উত্তাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট দলের খবর। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সামনে রেখে সিলেটে টানা তৃতীয় দিনের মতো অনুশীলন সারল বাংলাদেশ ক্রিকেট দল। ফিটনেসের পাশাপাশি স্কিল ট্রেনিংও করেছেন ক্রিকেটাররা। সকালে প্রথম সেশনের পর সন্ধ্যায় ফ্লাড লাইটেও অনুশীলন করেছে লিটন দাসের দল। দিনব্যাপী অনুশীলনে ঘাম ঝরালেন হাস্যোজ্জ্বল নাজমুল হোসেন শান্ত। হয়তো তখনও জানতেন না এশিয়া কাপের দলে জায়গা হচ্ছে না। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য ফিটনেস ও স্কিল ক্যাম্পে উজাড় করে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত পণ্ডশ্রম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে তৃতীয় দিনের অনুশীলন সেশন। আগের দিন বৃষ্টিতে ইনডোরেই কাটাতে হয়েছিল। এদিন রোদের দেখা পেয়ে মাঠে চনমনে সবাই। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে দিনের শুরুতে ওয়ার্ম আপ সেরে নেন ক্রিকেটাররা। এরপর শুরু নেট সেশন। পেস বোলিং কোচ শন্টেট ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে আলাদা নেটে ব্যাটিং বোলিং ঝালিয়ে নেয় টাইগাররা। যদিও সেটা স্থায়ী হয়নি বেশিক্ষণ। লাক্কারতুরায় শুরু হয় বৃষ্টি। দ্রুত ব্যাট প্যাড গুছিয়ে টিম হোটেলে ফেরেন লিটনরা। আগের দিন ফ্লাডলাইট সেশন বাতিল করা হলেও এদিন দ্বিতীয় দফায় সন্ধ্যায় মাঠে হাজির পুরো দল। হালকা স্ট্রেচিংয়ের পর কালক্ষেপণ না করে স্কিল ট্রেনিংয়ে নেমে পড়ে ফিল সিমন্স বাহিনী। শুরুতে বড় বড় শটে হাত ঝালিয়ে নেন তানজিদ তামিম। পাওয়ার প্লেতে তার কাছে এমন সব শটই তো চাইবে টিম ম্যানেজমেন্ট। আরেক পাশে শান্ত সৌম্য জুটি বেঁধে খেলেন পেসারদের বিপক্ষে, কিন্তু তাসকিন, তানজিম, সাকিবদের ডেলিভারিগুলো খেলতে খানিকটা বেগই পেতে হয় তাদের। এশিয়া কাপ বা নেদারল্যান্ডস সিরিজের দলে না থাকা বেশ কিছু ক্রিকেটাররাও আছেন এই ক্যাম্পে। তবে হয়তো দলে থাকা না থাকা নিয়ে অত ভাবতে চান না তারা। অন্তত কোচরা যে সেরকম একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন সেটা অনুমান করা যায়। এই যেমন স্কোয়াডে না থাকা শান্ত কিংবা শুধু স্ট্যান্ড বাই তালিকায় থাকা সৌম্য প্র্যাকটিসে সময় দিচ্ছেন অনেক, সতীর্থদের অনুশীলনে সহযোগিতা করছেন। আর এসব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন জুলিয়া নোট। মোবাইলে আর নোটবুকে টুকে রাখছেন দরকারি সব তথ্য। পাওয়ার হিটিংয়ে অনেক দলের চেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ দলের মতো এবারের এশিয়া কাপ তার জন্য যে বড় পরীক্ষা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। নারী ক্রিকেট দলের খবর। পরিবর্তন হলো নারী ওয়ানডে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচের ভেন্যু। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি কলম্বোর পরিবর্তে মুম্বাইয়ে খেলতে হবে বাংলাদেশ নারী দলকে। এছাড়া পরিবর্তন হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের ভেন্যুও। বিশাখাপত্তমের পরিবর্তে গুয়াহাটিতে হবে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ। আর বিশ্বকাপের ভেন্যু থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম বাদ পড়ায় স্বাগতিক ভারতের বিপক্ষে মুম্বাইয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ভেন্যু পরিবর্তনের কারণে নারী বিশ্বকাপের ম্যাচগুলোতে এসেছে বড়সড় পরিবর্তন, যার প্রভাব পড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দলের উপরও। পূর্বসূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। তবে সেই ম্যাচটি এখন পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে জ্যোতিদের ম্যাচের ভেন্যুও। কলম্বোতে আয়োজিত হওয়ার কথা থাকলেও সেই ম্যাচটি এখন হবে মুম্বাইতে। এছাড়া বিশাখাপত্তমে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ম্যাচ এখন আয়োজিত হবে গুয়াহাটিতে। ভেন্যু পরিবর্তনের কারণে ভ্রমণের অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। পূর্বসূচি অনুযায়ী কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ভারতে ফিরে আবারও শ্রীলঙ্কায় যেতে হতো জ্যোতিদের। তবে নতুন সূচি অনুযায়ী সেই ঝামেলায় পড়তে হচ্ছে না নারী দলকে। তবে বিশ্বকাপের মতো আসরের আগে নারী দলের প্রস্তুতি নিয়ে হয়েছে বেশ সমালোচনা। প্রস্তুতির অনেকটা ঘাটতি নিয়ে নারী বিশ্বকাপ খেলতে যাবে নিগার সুলতানা জ্যোতিরা। বিকেএসপিতে যুবাদের সঙ্গে সবশেষ 2 প্রস্তুতি ম্যাচে হেরেছে জ্যোতির দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবারে অ্যাথলেটিক্স।
এবারও বিতর্ক এড়াতে পারল না বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। পুরুষদের 100 মিটারের রাজত্ব পুনরুদ্ধার করেছেন ইমরানুর রহমান। নানা নাটকের পর জাতীয় সামার অ্যাথলেটিক্সের নারীদের 100 মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান রাজত্ব হারিয়ে হতাশ। রেকর্ড 16 বারের বিজয়ী শিরিন আক্তার। ইলেকট্রনিক ফটো টাইমিং মেশিনে ফলাফল ঘোষণা করা হলেও তাতে আপত্তি জানিয়ে চ্যালেঞ্জ জ্বালান তিনি। কয়েক দফা সভা শেষে পরে বিজয়ী ঘোষণা করা হয় সুমাইয়াকে। আর এমন ঘটনায় বিব্রত ফেডারেশন। ভবিষ্যতে জাতীয় প্রতিযোগিতায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের আশ্বাস দিয়েছেন সাধারণ সম্পাদক শাহ আলম। ভাদ্রের রোদ বৃষ্টির খেলায় জাতীয় স্টেডিয়ামে 17তম সামার অ্যাথলেটিক্স প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা না আসায় এমনিতেই নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর শুরু আসর। জাতীয় অ্যাথলেটিক্স মানেই বিতর্ক, কখনো তা পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। এবারও তার ব্যতিক্রম হলো না। পুরুষদের 100 মিটারে সবার আগ্রহের কেন্দ্র জুড়ে ছিলেন ইসমাইল ও ইমরানুর। ইনজুরির কারণে ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি ইমরানুর। মুকুট হারিয়েছিলেন ইসমাইলের কাছে। তবে এবার পঞ্চমবারের মতো দেশের দ্রুততম মানব হয়েছেন ইমরানুর। তিনি সময় নিয়েছেন 10.64 সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর মোতালেব, তৃতীয় হয়েছেন ইসমাইল। তবে নাটকীয়তায় ভরা ছিল নারীদের 100 মিটার স্প্রিন্ট। 16তম বারের দ্রুততম মানবী শিরিন আক্তারকে পেছনে ফেলে তার রাজত্বে ভাগ বসান নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। দৌড় শেষে শুরু হয় নতুন নাটক। 12.19 সেকেন্ড সময় নিয়ে প্রথম হন সুমাইয়া। শিরিন সময় নেন 12.21 সেকেন্ড। ইলেকট্রনিক টাইমিংয়ে দেয়া ফলাফল মানতে নারাজ রাজত্ব হারানো শিরিন। প্রতিবাদ জানিয়ে তিনি চ্যালেঞ্জ করেন ফেডারেশনে। কারো চোখে শিরিন আগে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন, কারো চোখে আবার সুমাইয়া প্রথম। প্রায় 3 ঘন্টা পর অবশেষে সুমাইয়াকে বিজয়ী ঘোষণা করে ফেডারেশন। দ্বিতীয়বারের মতো শিরিনকে হারাতে পেরে উচ্ছ্বসিত সুমাইয়া। এসএ গেমসেও পদক জয়ের লক্ষ্য তার। তবে এমন অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে আর চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়া 21 বছরের সুমাইয়া। এসএ গেমস তো বরাবরই হচ্ছে স্বপ্ন, যে আমি প্রথমে জুনিয়র খেলেছি, সেখান থেকে আমি টার্গেট নিয়েছিলাম যে আমি সিনিয়রে ভালো রেজাল্ট করব। সিনিয়র থেকে আমি ভালো রেজাল্ট করে আমি আরও সামনের দিকে আগাবো। বিশ্ব অ্যাথলেটিক্স প্রযুক্তি নির্ভর। বাংলাদেশে আগে হ্যান্ড টাইমিং থাকলেও এবার ইলেকট্রনিক ফটো ফিনিশিং মেশিনের সাহায্যে ফলাফল হলেও এমন ঘটনায় বিব্রত ফেডারেশন। আমরা আসলে অনেক পিছিয়ে আছি, এটা সত্য কথা। তার মানে ইলেকট্রনিক্স ক্যামেরা এগুলিও আমাদের আধুনিক মানের না, যেটা আমরা পুরানো জিনিস দিয়ে গোসিমে যে ঠিক করে দিচ্ছি। তবে আমরা এ ব্যাপারে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা লিখেছি, আমরা আবারও লিখব যে এটি যেন আধুনিক করার জন্য আমাদের ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর পূর্ণ আশ্বাস দিয়েছে ফেডারেশন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ইনজুরির কারণে এবছর ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি ইমরানুর রহমান। অস্ত্রোপচারের পর ইংল্যান্ড থেকে ফিরে আবারও পেয়েছেন দেশের দ্রুততম মানবের খেতাব। সেরা টাইমিং না হলেও এই জয়ে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ইমরানুর। আসন্ন এসএ গেমস সামনে রেখে আরও কঠোর পরিশ্রমের লক্ষ্য তার। নিজে অ্যাথলিট হলেও ফুটবল ইমরানুরের প্রিয় খেলা। প্রিয় ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জয় পাবে এমনটাই আশা তার। নানা প্রতিবন্ধকতা পেছনে ফেলে দেশের দ্রুততম মানব এখন ইমরানুর রহমান। আমরা কথা বলবো ইমরানুরের সঙ্গে। কেমন ছিল তার আজকের যাত্রাটা? ইমরানুর, কঠিন ছিল, ইনজুরি থেকে উঠে এসেছেন এবং 100 মিটারে আপনি এখন দ্রুততম মানব। তো ইনজুরি থেকে উঠে আসা এবং পুরো সময়টা এবং 100 মিটার জয়ের পরে অনুভূতিটা কেমন? জয়, আসসালামু আলাইকুম। ইনজুরির পরে তো অনেক কষ্ট করে দৌড়েছি, আর আলহামদুলিল্লাহ আমি গোল্ড বিক্রি করতে পারছি নেভি লাগে। আর আরও বালা থেকে আশা আছে দৌড়িবার লাগে। তবু ফিউচারে যে আরও ইমপ্রুভ করবো। এখন তো আমার কম বাক রেস, এক্সপেকটেশন আমার আসছিল না, ফিনিশ করতাম চাইছিলাম রেস সুস্থ দিই। অস্ত্রোপচার হয়েছে, ভেবেছিলেন কি আবার ফিরতে পারবেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে? যে আরও আমি এবার ট্রেনিংও এবার কন্ডিশনিং ফিল্ডে যাইমু, আর আস্তে আস্তে এবার আমার ফিটনেস আর স্পিড বিল্ড করবো। মেন্টালি আরও কনফিডেন্স বাড়ছে। আর ইম্পর্টেন্ট রেস অ্যাকচুয়ালি, ফার্স্ট রেস আফটার কামিং ব্যাক। আগামী বছরের শুরুতে এসএ গেমস আমাদের জন্য দক্ষিণ এশিয়ার একটা বড় আসর। তো আপনার উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি কি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন কি না? চেষ্টা করবো আমাদের স্বপ্ন অ্যাচিভ করবার লাগে। চান্স আছে জিম্বালা থেকে ট্রেনিং
কোনো ইনজুরি না থাকতে আর কনসিস্টেন্ট ট্রেনিং করি এতে আশা করি কিছু করতে পারবো। আমরা যে জানি যে আপনি হামজার খেলা দেখেন, হামজাকে পছন্দ করেন, তো ফুটবল নিয়ে কি পরিকল্পনা আছে? বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে কি দেখবেন কিনা? অফকোর্স আমি ফুটবল খেলা ভালো পাই দেখতে, আর হামজা চৌধুরী আর সব বাংলাদেশ টিম আমি সবাই সাপোর্ট করি, আর অক্টোবর সময় ইনশাল্লাহ তারা ভালো করতে পারবো। আমাদের দেশে অ্যাথলেটিক্সকে আপনি কোথায় নিয়ে যেতে চান? আমি চাইলাম অ্যাথলেটিক অফকোর্স মেইন স্ট্রিম স্পোর্টস যদি বাড়াইতাম আর ইন্সপায়ার করতাম চাইলাম ইয়ঙ্গার জেনারেশন, ভালো কিছু করতে পারি তারা আরও কনফিডেন্স বাড়বো। আমরা কথা বলছিলাম ইমরানুর রহমানের সঙ্গে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এসএ গেমসে তিনি স্বর্ণ জিততে চান এবং সামর্থ্যের সেরাটা দিয়ে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চান। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো সম্পন্ন হলো প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও বাছাই পর্ব, যেখান থেকে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়ার মতো শাটলার পুল তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল। আর তাদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশি কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্যারা অলিম্পিক কমিটির সহসভাপতি ও ডিবি প্রধান নাসিরুল ইসলাম। কারো পা নেই, কারো আবার এক হাতে সমস্যা। শারীরিক এমন প্রতিবন্ধকতাকে জয় করে খেলে যাচ্ছেন ব্যাডমিন্টন। জাতীয় প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও বাছাই পর্বে দেখা মিলল এমন দৃশ্যের, যেখান থেকে গঠন করা হবে জাতীয় দল। দেশের বিভিন্ন স্থান থেকে প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে এসেছেন তারা। নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা অংশগ্রহণকারীদের। দেশের জন্য কিছু করব ইনশাল্লাহ, এই প্ল্যান নিয়ে আমি আগাচ্ছি, যাতে বাংলাদেশের হয়ে প্যারা অলিম্পিকে কোনো কিছু স্বর্ণপদক জিততে পারি। এই আশা ভরসা এবং আমার মা বাবার দোয়ায় আমি ইনশাল্লাহ আজকে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি। নিজের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা, নিজের দেশের জন্য কিছু একটা করা। হুইল চেয়ারের এফোর্ট করাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং, যেটা আমরা অনেক সময় উপভোগ করি, অনেক সময় কষ্টদায়ক হয়। 6টি ক্যাটাগরিতে প্রায় 200 খেলোয়াড় অংশ নেন এই বাছাই পর্বে, যেখান থেকে গঠন করা হবে শাটলার পুল, যারা অংশ নেবেন ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে। ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির রুলস অ্যান্ড রেগুলেশনে 6টা গ্রুপে বাছাই চলতেছে। 6টা গ্রুপ হচ্ছে হলো হুইল চেয়ার 1, মানে হুইল চেয়ার পার্সন যারা, বা হুইল চেয়ার প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে ন্যাশনাল প্যারালিম্পিকের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন ব্যাডমিন্টন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। সামনেই হচ্ছিল গিয়ে ন্যাশনাল প্যারা ইউথ গেমস বা ন্যাশনাল যে গেমসগুলি হবে, এগুলো অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে যেন দেশের পতাকাকে উজ্জ্বল করতে পারেন সে বিষয়টি বিবেচনায় রেখে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটি। নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ইন্টারন্যাশনাল লেভেলে যে প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করব, তার আগে ন্যাশনাল লেভেলে আমাদের যে ভালো প্লেয়াররা আছে, আমরা সেটা প্রপারলি হান্ট করতে চাই। হান্ট করে সেখান থেকে এনে ইন্টারন্যাশনাল লেভেলে যেন তাদেরকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারি। কোচের প্রশিক্ষণের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে আমাদের যে কোচ রয়েছেন তাদেরকে প্রশিক্ষিত করে তোলা। বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির সহসভাপতি ও ডিবি প্রধান নাসিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 6 ক্যাটাগরিতে বিজয়ী শাটলারদের হাতে পুরস্কার তুলে দেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আজ শুরু হচ্ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। লাইপজিগের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে বুন্দেসলিগা মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এদিকে লিগ ওয়ানে প্রথম হোম ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় পিএসজি। গেল মৌসুমে হারানো মুকুট ফিরে পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হওয়ার পর সুপার কাপের শিরোপাও জিতেছে তারা। ঘরোয়া ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক আসরেও দারুণ পারফরমেন্স দেখিয়েছে বাভারিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানের সঙ্গে সমানে সমান লড়াই করেছে ভিনসেন্ট কম্পানির দল। ক্লাব বিশ্বকাপেও নজর কেড়েছে বায়ার্ন। লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্দেসলিগা মিশন শুরু করবে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে লিভারপুল থেকে উড়িয়ে আনা লুইস দিয়াজের। অল্প দিনে দলের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন এই কলম্বিয়ান। মৌসুমের শুরুতে ইনজুরির কারণে বেশ কিছু ফুটবলারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ কোম্পানিকে। ইনজুরির সমস্যা থাকলেও নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় বায়ার্ন। প্রাক মৌসুম প্রস্তুতিতে কয়েকজন ফুটবলারের ক্র্যাম্প দেখা দিয়েছে, তবে এটা স্বাভাবিকভাবেই নিচ্ছি। মনে হয় না এতে নেতিবাচক প্রভাব পড়বে। কদিন আগে শক্তিশালী দলের বিপক্ষে একটি ফাইনালে জিতেছে, তাই মানসিকভাবে আমরা প্রস্তুত আছি। এটাই গুরুত্বপূর্ণ। গত মৌসুমের তুলনায় এবছর আরও ভালো করতে চাই। ম্যাচে ফেভারিটের তকমা নিয়েই লাইপজিগের বিপক্ষে ঘরের মাঠে নামবে বায়ার্ন। গত মৌসুম টেবিলের 7 থেকে আসর শেষ করলেও এবার বেশ কিছু তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে লাইপজিগ।
তাই প্রতিপক্ষকে সমীহ করেই পরিকল্পনা সাজাতে চান মিউনিক কোচ। গত মৌসুমে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তবে এই কারণে আমরা সামনের ম্যাচ জিতবো এমন কোনো কথা নেই। গত মৌসুমে লেভারকুসেন ফেভারিট ছিল, কারণ তখন তারা চ্যাম্পিয়ন ছিল। এবার লাইপজিগ যেভাবে তাদের স্কোয়াড তৈরি করেছে তাতে আমার কাছে শক্তিশালী প্রতিপক্ষের তালিকায় থাকবে, তাই আমরা এই ম্যাচটা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এদিকে লিগ ওয়ানে জয় দিয়ে মৌসুম শুরু করেছে পিএসজি। নতুন মৌসুমে প্রথমবারের মতো ঘরের মাঠে নামবে লুই এনরিকের দল। লিগে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ওজের বিপক্ষে লড়বে দ্য প্যারিসিয়ান। এই ম্যাচে শুরুর একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন পিএসজি কোচ। আক্রমণ ভাগে দুয়ে ও কাভার খেলারের সঙ্গে ওসমান দেমবেলেকে নিয়ে আত্মবিশ্বাসী এনরিকে। এখন পর্যন্ত দু দলের 20 বারের লড়াইয়ে কখনোই ম্যাচ হারেনি পিএসজি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আল নাসরের হয়ে শিরোপার আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির মুখোমুখি হবে তার দল। ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আল নাসর। এই টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জয়ে আশাবাদী তারা। অন্যদিকে দ্বিতীয় শিরোপার খোঁজে আল আহলি। হংকং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। মঞ্চ প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদো। হংকংয়ে অপেক্ষায় হাজারো ভক্ত। আক্ষেপ ঘুচিয়ে ইতিহাসের দ্বার প্রান্তে পর্তুগিজ তারকা। 2022 সালে বড় স্বপ্ন নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছিল আল নাসর। ফুটবল মহাতারকাকে দিয়ে চেয়েছিল ট্রফি ক্যাবিনেট পরিপূর্ণ করে তুলতে, কিন্তু 2 বছর কেটে গেলেও সৌদি ক্লাবটির নেই বড় কোনো শিরোপা। রোনালদো যোগ দেওয়ার পর জিতেছে কেবল আরব চ্যাম্পিয়ন্স কাপ। এবার বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে CR7। হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির মুখোমুখি হবে আল নাসর। পরিসংখ্যানে এগিয়ে রোনালদোর দল। মোট 51 বারের দেখায় নাসরের 20 জয়ের বিপরীতে আহলি জয় পেয়েছে 17 ম্যাচে। সবশেষ 7 ম্যাচে নাসরের বিপক্ষে কোনো জয়ের স্বাদ পায়নি তারা। নাসরের বড় ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো। আল ইত্তিহাদের বিপক্ষে সেমিফাইনালে গোল না পেলেও তার অ্যাসিস্টেই জয় পেয়েছে দল। সে ম্যাচের প্রথম গোল করেন সাদিও মানে। তবে ফাইনালে তাকে পাবে না আল নাসর। সেমিফাইনালে লাল কার্ড দেখে নিষেধাজ্ঞায় পড়েন সেনেগালের এই ফুটবলার। তাকে ছাড়া কিছুটা ব্যাকফুটে নাসর, যদিও শিরোপার মঞ্চে হাল ছাড়তে চান না কোচ। ফাইনাল সব সময় বিশেষ, মানে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা সবাই জানি। তার জায়গা অন্য কেউ পূরণ করতে পারবে না, তবে যারা আছে তাদের নিয়ে আমাদের সর্বোচ্চ লড়াই করতে হবে। আল আহলি অনেক ভালো দল, আশা করি দুই শক্তিশালী দলের লড়াই দর্শকরা উপভোগ করবে, আর আমরা এখানে জেতার জন্য এসেছি। এদিকে মুখোমুখি পরিসংখ্যান পক্ষে না থাকলেও দারুণ ছন্দে রয়েছে আল আহলি। সেমিফাইনালে আল কাদসিয়াকে হারিয়েছে 5-1 ব্যবধানে। মাহরেজ ফিরমিনোদের নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর দলটা। আমরা ফাইনালে শুধু খেলতে আসিনি, জিততেও এসেছি। আল নাসর শক্তিশালী দল, এটা আমরা ভালো করেই জানি। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের লক্ষ্য একটাই, ট্রফি। এর আগে 2019 ও 20 সালে সৌদি সুপার কাপ জিতেছিল আল নাসর। আল আহলি এই টুর্নামেন্টে একমাত্র ট্রফি হাতে পেয়েছিল 2016 সালে। এ ফাইনাল অন্যদের চেয়েও রোনালদোর কাছে বেশি স্পেশাল। 2027 সাল পর্যন্ত সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন CR7। মেজর ট্রফি জিতে আল নাসরের ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে এটাই তার বড় সুযোগ। সবার নজর থাকবে এই ম্যাচের দিকে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত রোনালদোর হাতে সৌদি ফুটবলের মর্যাদার এই ট্রফি ওঠে কিনা। তামিম হোসেন, সময় সংবাদ। প্রিমিয়ার লিগে শনিবার টটেনহ্যামের বিপক্ষে ঘরের মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকতে এই ম্যাচে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন সিটি কোচ পেপ গার্দিওলা। এদিকে আরেক ম্যাচে লিডসের বিপক্ষে নামবে আর্সেনাল। জয় দিয়ে মৌসুমের প্রথম হোম ম্যাচ রাঙাতে চায় গানার্স। নতুন মৌসুমে উড়ন্ত সূচনা পেয়েছে ম্যানচেস্টার সিটি। উলসকে 4-0 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু করে গার্দিওলার দল। এবার ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা। 2020-21 মৌসুম থেকে টানা 4 বার EPL এর শিরোপা ধরে রেখেছিল ম্যানচেস্টার সিটি। তবে গেল মৌসুমটা কোনো শিরোপা ছাড়াই শেষ করতে হয়েছে গার্দিওলার দলকে। তাই নতুন মৌসুমের শুরু থেকেই পরিকল্পনা সাজাচ্ছেন এই অভিজ্ঞ কোচ। এই ম্যাচে ইনজুরি সমস্যা ভোগাতে পারে দলকে। চোটের কারণে রদ্রি, ফোডেন, কোভাচিচদের পাচ্ছেন না সিটি কোচ। তাই আক্রমণ ভাগে গার্দিওলার ভরসা অস্কার বব, আর্লিং হল্যান্ড ও ডোকু। গেল ম্যাচে জোড়া গোল পাওয়া
হল্যান্ড এগিয়ে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। টটেনহ্যামের বিপক্ষে নরওয়েজিয়ান এই তারকাকে নিয়ে আশাবাদী কোচ। উলসের বিপক্ষে সহজ জয় পেলেও শক্তিশালী টটেনহ্যামের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে হবে সিটিজেনদের। প্রতিপক্ষের আক্রমণ ভাগে রয়েছেন রিচার্লিসন এবং মোহাম্মদ কুদুসের মতো তারকা ফুটবলার, তাই রক্ষণ নিয়েও বাড়তি সতর্ক ম্যানচেস্টার সিটি। টটেনহ্যামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা সিটিজেনদের। এ পর্যন্ত 46টি ম্যাচে লড়াই করেছে এই দুই দল, যেখানে 20টি জয় সিটিজেনদের আর 12 ম্যাচে জিতেছে স্পার্স। এদিকে প্রিমিয়ার লিগে বড় চমক দেখিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে তাদের হারিয়ে লিগ শুরু করায় আত্মবিশ্বাস তুঙ্গে মিকেল আর্তেতা বাহিনীর। সেই ধারা ধরে রেখে ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে লিডসের বিপক্ষে নামবে আর্সেনাল। প্রথম হোম ম্যাচে তেমন পরীক্ষা নিরীক্ষা চালাতে চাইবে না স্বাগতিকরা। উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবেন গার্দিওলা। তবে এই ম্যাচে একাদশে আনতে হবে মাত্র একটি পরিবর্তন। গত ম্যাচে ইনজুরিতে পড়া বেন হোয়াইটের পরিবর্তে দেখা যেতে পারে জুরেন টিম্বাকে। এখন পর্যন্ত লিডসের বিপক্ষে 11 বার মুখোমুখি হয়ে কোনো ম্যাচ হারেনি আর্সেনাল। 9 ম্যাচ জয়ের পাশাপাশি 2 ম্যাচে ড্র করেছে গানার্স। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। খেলাধুলায় ভরপুর জেলা মোদের দিনাজপুর স্লোগানে আয়োজিত হয়েছে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। উদ্বোধনী ম্যাচে পঞ্চগড় শাপলা সংঘকে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে নবাবগঞ্জ ফুটবল একাডেমি। শুক্রবার বিকেলে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় খেলা। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে পঞ্চগড় শাপলা সংঘকে 4-3 গোলে হারায় নবাবগঞ্জ ফুটবল একাডেমি। টুর্নামেন্টে উদ্বোধন করেন দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল। বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হলো বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় মোট 20টি দল। জেদ্দার সরাফিয়া আরাবিয়ান ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল, যেখানে মুখোমুখি হয় ফেনী ক্রিকেট ক্লাব ও বেঙ্গল টাইগার। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 12 ওভারে 187 রানের সংগ্রহ পায় ফেনী ক্রিকেট ক্লাব। জবাবে 167 রানে থামে বেঙ্গল টাইগার্স, আর তাতেই 20 রানের জয়ে চ্যাম্পিয়ন হয় ফেনী ক্রিকেট ক্লাব। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয় পুরস্কার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সবাই।